গানে গানে তোমার মনে। একে বলে পারফরম্যান্স। It is a world class performance. You have the range, you have the power. বোঝাতে পারবো না হাউ ট্যালেন্টেড ইউ আর। क्या धमाकेदार परफॉर्मेंस था। তোর গানের মধ্যে বা তোর স্পিরিটের মধ্যে কোয়ালিটি আছে যে তুই একটা মাহল চেঞ্জ করতে পারিস। রক এন্ড রোল বেবি, অসাম। সবথেকে বেশি মিউজিক্যাল কোনো পার্টিসিপেন্ট যদি হয় তাহলে সেটা তীর্থ। ভীষণ মিউজিক্যাল মানুষ এবং তীর্থ পার্সন হিসেবে একজন অসাধারণ মানুষ। তীর্থর শক্তিটা হচ্ছে গানের এখানে, যে সে গানটাকে অনুভব করে, অনুধাবন করে একটা অন্য জিনিস দিয়ে। ও জীবন রে, ও জীবন সাইরা না যাস মোকে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে। আরে কচু পাতের পানি যেমন রে, ও জীবন টলমল টলমল করে, ওই মতন মানুষের দেহা কখন টলিয়া পড়ে জীবন রে, ও জীবন রে। ও একটু পাগলাটে আছে তীর্থ। তীর্থ মানে আমাদের খ্যাপা। ও একদম উন্মাদ হয়ে যায় গান গাইতে গাইতে। আমি এটা বিশ্বাস করি যে গান বাজনার মধ্যে না এক ধরনের একটা খ্যাপামো লাগে। ও যখন গান শুরু করে কিন্তু কিছু মাথায় থাকে না, কিন্তু শুধু গানের মধ্যে ডুবে যায়। তীর্থ আসলে একটা নগর বাউল। আমি আদ্যপ্রান্ত একজন শহুরে মানুষ, আমি শহরে থেকে ওই গানের পদগুলোর মধ্যে আমার জীবনটাকে দেখার চেষ্টা করি। আর আমার মনে হয় তীর্থ এটা বয়ে নিয়ে সারা জীবন বেড়াবে। হিন্দুগে দুগ্গি পূজা, আরে বেলপাতা দায় বোঝা রে বোঝা, ভিতরে খড়ের বোঝা উপরে নেপা ওঝা, ঠাকুর দেখলাম সাসা, দুগ্গি দেখলাম নানি। হিন্দুগে দুগ্গি পূজা, বেলপাতা দায় বোঝা রে বোঝা, ভিতরে খড়ের বোঝা উপরে নেপা পোষা, ঠাকুর দেখলাম সাসা, দুগ্গি দেখলাম নানি। এই গানটা ছোটবেলায় আমার দিদা আমাকে শোনাতো। এটা আমার কাছে একটা খুব একটা দারুণ অনুভূতি। আর আরেকটা মানুষ আমার ঠাকুমা, যার রক্তে মিউজিক আছে বলে আজকে সেই ধারাটাকে আমি নিয়ে যেতে পারছি। ছোটবেলা থেকেই একদম ঠাকুমার গলায় ওই গানগুলো শুনতাম। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। ছোটবেলায় মিউজিকটাকে আমার প্রথম এই মানুষগুলোর মাধ্যম দিয়ে পাওয়া। যখন আমি গান করতাম, ওর সঙ্গে সঙ্গে আমার কাছে বসে গান শুনতো, আমার সঙ্গে সঙ্গে গান করতো। তো ঠাকুমা কিন্তু আমাকে সবসময় বলতো যে হ্যাঁ ভালো হচ্ছে ভালো হচ্ছে, যাই করি না কেন সেটাকে ঠাকুমা সাপোর্ট করতো, বলতো হ্যাঁ ভালো হচ্ছে। ছোটোবেলার থেকে ও ঠাকুমার সঙ্গে ঠাকুর ঘরে গেলে করতাল বাজাতো, শাঁখ বাজাতো। ও যখন গান করতো তখন আমি বৌমাকে বলতো, বৌমা ওকে গানে গিয়ে, ওর গানে খুব ভালো গলা হবে, ও গান শিখবে, ও সুন্দর গান করে। সেই গানগুলো আজকে জি বাংলা সারেগামা পার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি এবং আপনাদের এত ভালোবাসা পাচ্ছি যে এটা কি কতটা আনন্দ হচ্ছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে তার জন্য আমি সারা জীবন জি সারেগামা পার কাছে কৃতজ্ঞ থাকবো, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ছোটোবেলা থেকে এই যে গান টান করতো, আমি জানতাম যে একদিন বড় হবে, একদিন বড় হয়ে ও ঠিক গানের জায়গায় পৌঁছে যাবে। হেলিয়া দুলিয়া পরে সুন্দি জালির বেতে, দেখো হেলিয়া দুলিয়া পরে সুন্দি জালির বেতে।
ছোটোবেলা থেকে ঠাকুমার পরে যার যদি আমাকে মিউজিকে কেউ সাহায্য করে থাকে সেটা আমার মা, তার কারণ মার বরাবর একটা রেডিও শোনার অভ্যাস, এবং সকালবেলা উঠে রেডিওটা চালিয়ে দিত এবং লোকগীতি হলেই মা বলতো ছোটন দেখ এই গানটা হচ্ছে শুনে যা। তীর্থর জন্য আমি কতটা কী করতে পেরেছি আমি জানি না। তীর্থ আজকে এখানে যে গান করছে এত বড় একটা প্ল্যাটফর্মে, এতে আমরা খুব খুশি। আমার মিউজিকের পেছনে আমার পরিবারের সমর্থনটা একটা বড় বিষয়। তার কারণ হলো আমার মামা বাড়ির, আমার মামারা এবং মাসিরা, এবং আমার বাবার বাড়ির দিক তরফ থেকে আমার কাকারা এবং পিসিরা প্রত্যেকে কিছু না কিছু মিউজিকের সঙ্গে যুক্ত। আমাদের বাড়িতে যে একটা সঙ্গীতের আবহ ছিল তার সার্থকতাটা আমরা প্রত্যেকেই খুঁজে পাচ্ছি। আমার বাবাকে আমি বাসান বলে ডাকি এবং সে হলো আমার সবচেয়ে বড় বন্ধু। ছোটোবেলা থেকে বাবা বুকের ওপর শুইয়ে দুই ভাইকে, একটা সাইডে আমি একটা সাইডে দাদা, নিয়ে বাবা বিভিন্ন গান শোনাতো। তো তাদের মানে প্রথমে বুঝতাম না, কতগুলো গান কতগুলো কথা কি বলতে চাইছে বুঝতাম না। সেটা ওই বাবা রাত্রিবেলা পাশে শুয়ে এবং এখনও হাতের ওপর মাথা রেখে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিতে এই গানটার মানে এটা, এই গানটার মানে এটা। কারণ না বুঝে কোনো গান হতে পারে না। আমি যে গানটা গাইবো সেটা আমি আমার বিশ্বাস থেকে গাইবো, আর এই বিশ্বাসটা তৈরি করেছিলাম আমার বাবা। আজকে যেখানে এসছে তার পূর্ণ কৃতিত্ব ওর নিজের, আমি শুধু সঙ্গ দিয়েছি। আর সেই সূত্র ধরে যখন বড় হতে শুরু করলাম তখন জীবন দর্শন যদি কিছু আমার বিন্দুমাত্র তৈরি হয়ে থাকে তার পেছনে প্রধান হলো আমার বাবা, আমার বাসান। হায় বিধি বড়ই দারুণ, পোড়া মাটি কেঁদে মরে ফসল ফলে না। হায় বিধি বড়ই দারুণ, ক্ষুধার আগুন জলে আহার মেলে না। হায় বিধি বড়ই দারুণ, কি দেব তোমারে নাই যে ধান খামারে, কি দেব তোমারে নাই যে ধান খামারে। মোর কপাল গুনে রে কাঠফাটা রোদের আগুনে, আয় বৃষ্টি ঝেপে আয় রে, আয় বৃষ্টি ঝেপে আয় রে। ছাগলের নাদি ছড়ানো রয়েছে চারদিকে, তার মধ্যে আমরা দুজনে বসে আছি ধুলের মধ্যে এবং গান গাইছি, তাতে কোনো বাজছে না গান গাই। ভজ মুর্শিদের কদম এই বেলা, এই বেলা ভজ মুর্শিদের কদম এই বেলা। আমি ওকে দুহাত ধরে আশীর্বাদ করব। ব্যাস। যখন স্কুলে ক্লাস 11-এ উঠলাম, আমি কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি আগরপাড়াতে। তো সেখানে নবীনবরণে গান গাইলাম দুটো লোকসঙ্গীত, এবং সেটা শুনে আমার হেড স্যার গার্জেন কল করলেন বাবাকে। কী ব্যাপার, আমি তো ভয়টা পেলাম। তো হেড স্যারের বাবাকে ডেকে বলেছিলেন যে ছেলেকে গান শেখান না কেন। ততদিনে শেখাটা আর হয়নি। খুব ছোটবেলা ওর স্কুল জীবনের তীর্থ কালিদার কাছে এসেছিল গান শেখবার জন্য। জীবনে গুরু হিসেবে যাকে প্রথম পেলাম তার নামটা লোকসঙ্গীত জগতে একটা দিকপাল, একটা বৃহৎ নাম। তার নাম হলো শ্রদ্ধেয় শ্রী কালিদাস গুপ্ত। নগর বাউল এই প্রথম দেখলাম আমি। ওরকম একটা ফ্ল্যাটের মধ্যে থেকেও, একটা চাকচিক্যের মধ্যে থেকেও নিজেকে কোথাও মাটিতে মধ্যে বসিয়ে রেখেছেন, এবং উনি গিয়ে হাতে একটা দোতলা ধরিয়ে দিলেন এবং ওই ভেসে পড়লাম নদীতে। ডল ডং ডং ডল ডং ডং ডল ডং ডং বাজে মুখ দুই তারের দোতরারে। কাঠালো কাঠের দোতরা বনানু, কাঠালো কাঠের দোতরা বনানু, বনানু নগুন দিয়ারে। ডল ডং ডং ডল ডং ডং ডল ডং ডং। প্রথম হাতে একটা এমন একটা বন্ধু পেলাম যে আমার থেকে কিছু এক্সপেক্ট করে না, যে আমার থেকে কিছু চায় না। তাকে বাজিয়ে বাজিয়ে শুধু তার সঙ্গে কথা বলে সে আমার সঙ্গে কথা বলে।
ডাং দোতরায় করে কত রং ও মোর ঘর তো না রয় মন তোর বন্ধু তো তোরার ডাঙত ঘর বাড়ি সার তোর বন্ধু তো তোরার ডাঙত ঘর বাড়ি। কেমন করে ডাং ধরতে হয় পরম স্নেহে তীর্থকে কালিদাস এটা শিখিয়েছিলেন। এবং এখন আমার খুব ভালো লাগে, খুব অবাক লাগে যে তীর্থ কিন্তু দোতারাটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে। বন্ধু কাজল ভ্রমরা ওরে সদাই বাজান শখের দোতরা তোর বন্ধু দোতরার ডাঙে সার নকলের সাহারে মোর মনে মানে না। দোতারাটা যে বাজছে দর্শকদের বলছি এর মধ্যে কোনো ফ্রেটস নেই, তো গান গাইতে গাইতে তার সাথে একটা ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট বাজানো ইটস আ ফ্যান্টাস্টিক থিং, মানে ইটস অ্যান অ্যামেজিং থিং। দোতারার প্রতি তীর্থর একটা প্যাশন আছে, দোতারাটাকে নিয়েও বাঁচে মোটামুটি। ও আমার কালো পাখি গেল রে কালো পাখি গেল রে ভালো বাসা। এই গানটা আমার কাছে একটা বহু পুরনো স্মৃতি, দুঃখের একটা স্মৃতি। কালী জেঠুর স্মরণ সভায় গানটা আমি শুনেছিলাম প্রথম। কালিদার কাছ থেকে সরাসরি অনেক গান কিন্তু তীর্থ শেখার সুযোগ পায়নি, কারণ কালিদা আমাদের ছেড়ে চলে গেছেন আজ থেকে প্রায় 10 বছর আগে। ওই ঘটনাটা, জেঠুর চলে যাওয়াটা আমার জীবনে অনেক বড় একটা ঘটনা, কারণ তারপর থেকে বোধহয় আমি লোকসঙ্গীতটাকে ভালোবাসতে শুরু করলাম। উনি যখন ছিলেন তখন বুঝতাম না, উনি শান্তিনিকেতন ওনার বাড়িতে নিয়ে গেছেন, 7 দিন ওনার বাড়িতে থেকেছি, প্রচুর সিডি ক্যাসেট দিয়ে বলেছে শোন। আমি গান শুনেছি অল্প আর ঘুরে বেরিয়েছি শান্তিনিকেতন, খেলে বেরিয়েছি। তো আসার দিন আমাকে বলেছিলেন যে আমার খুব কষ্ট হচ্ছে যদি কালিদাস রূপটাকে ব্যবহার করতে পারলেন না, কোনো নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে উনি আর বেশি দিন নেই। তো আমি তখন ক্লাস 11-এ পড়ে আমি তার কথার অর্থ বুঝি না, আজকে দাঁড়িয়ে বুঝি তিনি কী বলেছিলেন। তো আমি জেঠুর মতন করে ওকে আঁকড়ে ধরলাম এবং ওকে আঁকড়ে ধরে আমি আমার লোকসঙ্গীতটাকে খুঁজতে শুরু করলাম। চাটে আলা হৃদ কমলে চাটে আলা হৃদ কমলে কমে হবে উজালা, মন কমে হবে উজালা। মুর্শিদের কদম এই বেলা, এই বেলা মুর্শিদের কদম এই বেলা, ভজ মুর্শিদের কদম এই বেলা, এই বেলা ভজ মুর্শিদের কদম এই বেলা। আমার জীবনে যখন প্রথম লোকসঙ্গীতকে পেলাম কালিদাস গুপ্তের হাত ধরে, এবং উনি চলে যাওয়ার পরে আমার জীবনে আমার প্রাণের মুর্শিদ হিসাবে পেলাম শ্রদ্ধেয় শ্রী শিবব্রত কর্মকারকে। এবং আমাদের যে দল আমরা যেখানে শিখি সেটা দলটার নাম হলো ভ্রমরা। কাকু যখন আমার জীবনে এলেন তখন আমি আস্তে আস্তে কাকুকে দেখে শিখতে শুরু করলাম যে বাউল বা ফকির যাই বলি না কেন, লোকসঙ্গীতের আসল যে গোড়ার কথা, যার কোনো ঘরানা নেই, বাহিরানা আছে। ওরে কি ঘর বান্দিমু আমি শূন্যের মাঝ লোকে বলে, কি বলে বলে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আরে কি ঘর বান্দিনু আমি, কি ঘর বান্দিমু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভ্রমরার ওই পরিবেশ পাওয়া করতে করতে এবার আমার কখনো মনে হলো যে এবার বোধহয় ঠিক ঘরে বসার গানটা হবে না, আর ঠিক সেই সময় আমি ন্যাশনাল স্কলারশিপটা পেলাম। দিল্লির ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে আমার ছোড়দা, মানে এটা আমি ভাবতেই আমার অবাক অদ্ভুত লাগলো। গোটা ইন্ডিয়া থেকে সিলেক্টেড হয়েছে ও লোকসঙ্গীতের জন্য। চলার থেকে এবার আস্তে আস্তে দৌড়াতে শুরু করলো ব্যাপারটা, যখন শিবু কাকু আমাকে বিভিন্ন মানুষের ঠিকানা দিলেন যে অমুক লোকের কাছে যা ভাবাইয়া শিখতে, অমুক লোকের কাছে যা ঝুমুর গান শিখতে, অমুক লোকের কাছে যা বাউল গান শিখতে। তার দৌলতে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে বাউল ফকির আখড়া বা ভাওয়াইয়ার আখড়া বা গম্ভীরার আখড়া বা আমাদের আরও বিভিন্ন ধরনের ফোক ফর্মগুলো আছে, সেই মানুষগুলোর কাছে রুটে গিয়ে ওই মানুষগুলোর সঙ্গে থেকে বুঝতে শুরু করলাম যে সহজতা কাকে বলে, সরলতা কাকে বলে। একটা মানুষ আছে তার নাম শশীদাস বাউল,
তার কাছে গিয়ে একটা ভর দুপুরবেলা একটা অশ্বত্থ গাছের নিচে প্রচুর ছাগলের নাদি ছড়ানো রয়েছে চারদিকে, তার মধ্যে আমরা দুজনে বসে আছি এই ধুলের মধ্যে এবং গান গাইছি, তাতে কোনো বাজছে না, গান গাইছি, সুরে কিন্তু আটকাচ্ছে না। এরকমভাবে আরও বহু জায়গায়, মানে হয়তো নাম ভুলে গেছি কিন্তু তার স্মৃতিটা মাথায় আছে। রবীন্দ্রনাথ ঠাকুর গগন হরকারার গান শুনে সে গান তুলে নিয়ে এসেছিলেন। ছোড়দাও যেন আমার কাছে সেই রবি ঠাকুর, যে রবি দাদা ওই গ্রামে লুকিয়ে থাকা গগন হরকারাদের গান তুলে নিয়ে আসে সারেগামা পায়ের মঞ্চে। ডালির মা তোর পায়ে কেন সোনার নুপুর, বাজে না বাজে না বাজে না। ভদ্রলোক বউকে খুব ভালোবাসেন, তো তার জন্য উনি কি করেছেন বলছেন, ও আমি চৈদ্য খানা, ও আমি 14 খানা নিকা করলাম, আর ঘর গৃহস্থী সব বিকাইলাম। আর কি করেছি, আর 13 খান তালাক দিলাম, 13 খান তালাক দিলাম, 13 খান তালাক দিলাম, পরে তালাক দিলাম না। সবে দালির মা, ও বলো সবে দালির মা, আরে তোর পায়ে কেন সোনার নুপুর, বাজে না বাজে না বাজে নাম ধরিয়া। মানে আমার মনে হতো ওর ভিতর থেকে ঈশ্বর দেখা যায় আর কি যখন ও গানটা গাইতো। ঘরে রহনো না যায় প্রাণ সখী রে, ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। আমি ওকে দুহাত ধরে আশীর্বাদ করব, কদম্ব তলে বংশী বাজায় কি। তীর্থ কোনোদিন গান করবে এটা কিন্তু আমি ভাবিনি। ছোট থেকে ও খুব ভালো স্পোর্টসম্যান। সারেগামাপার মঞ্চটাকে আমার মনে হয় একটা মাঠ, এবং স্পোর্টসম্যান হলে পারফর্ম করতে হয়, তো ওটা একটা পারফর্মের জায়গা। এবং সেই স্পোর্টসম্যান স্পিরিটটা ওর মধ্যে আজও আছে। যখন দেখি যে সারেগামাপাতে যখন অন্য কেউ পারফর্ম করছে, তখন অবধি দেখেছি যে ও সেই পারফরমেন্সেও নাচছে। ওর কাছে এটা খুব একটা কম্পিটিশনও নয়, প্রতিযোগিতার মঞ্চও নয়। ও এসছে এখানে গান বাজনা করতে, নিজে যখন গায় তখনও গায়, অন্য যখন কেউ গায় তখনও সে গায়। এই ছেলেটা একটা স্পেশাল ছেলে, ওকে যদি চুপচাপ কোথাও রেখে দাও 10 মিনিট, ছেলেটা বোধহয় মরেই যাবে। ওকে কোথাও না কোথাও তুমি দিয়ে দাও, খঞ্জনি নিয়ে, দোতারা নিয়ে, গান নিয়ে, লোকটা খুশি। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আই মিন দ্যাট ইজ হাউ একটা মিউজিশিয়ান শুড বি। আমি তো এখানে এই জন্যই এসেছি যে আমি এখানে সারেগামাপার এত সুন্দর একটা মঞ্চে প্রথম দিনই বলেছিলাম যে আমি এখানে মিউজিক করতে এসেছি। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে আমার মিউজিকটাকে খুঁজে নেওয়া, এটাই আমার কাজ। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া। প্রতিযোগিতায় ও প্রথম হবে না দ্বিতীয় হবে না বেরিয়ে যাবে, সেটা নিয়ে ওর, আমার অন্তত মনে হয়, আমি যতটুকু ওকে বুঝেছি, যে এটা নিয়ে ওর খুব একটা মাথা ব্যথা নেই। তুমি এখানে কম্পিটিশন জন্য আসোই নেই, তুমি এখানে এসছো বিকজ তুমি বাস ওর সঙ্গে এক হয়ে গেছে। এই হলো একটা মিউজিক লাভার, জিতুক কি না জিতুক, এটা মিউজিকের মাহলে আছি। এই কারণেই হয়তো তীর্থর গান আমাদের একদম সরাসরি এখানে এসে লাগে। সুন্দরী কমলার পরনে শাড়ি আহার ওই দেহে ঝলমল করে রে,
লোকের লোক টলমল কইরা দোলে রে হাল কইরা বাহাজান গো তারা সুন্দরী কমলা হানাসে আহা হাল কইরা বাহাজান গো তারা সুন্দরী কমলা হানাসে। তীর্থ, তুমি কি কম্পোজ করো? যেহেতু লোকসঙ্গীতটা অনেকদিন ধরে চর্চা করছি, তো থিয়েটারের প্রয়োজনে, সিচুয়েশনের প্রয়োজনে আমি কিছু লোকসঙ্গীতের আধারেই করেছি আর কি। হৃদ মাঝারে নান্দিকারের একটা প্রোডাকশন, এবং সেই প্রোডাকশনটাতে আমি আর সুরদীপ দুজনে মিলে একসঙ্গে মিউজিকটা করি, এবং তাতে আমি কতগুলো আমার শেখা কতগুলো গান আমি ব্যবহার করি। মানে আমার মনে হতো ওর ভিতর থেকে ঈশ্বর দেখা যায় আর কি, যখন ও গানটা গাইতো। আহারে খোদার বান্দা, এই গানটা তো একটা মানে আমার কাছে একটা মানে আমার সবচেয়ে প্রিয় গানগুলোর মধ্যে একটা গান। তখন এই গানটা শুরু হয় এবং ঋতুদা মানে উচ্ছ্বাসে হাসতে হাসতে ওটাতে হি স্টার্টেড জয়েন্ট, ঋতুপর্ণ ঘোষ। তো দ্যাট ওয়াজ আ গ্রেট গিফট, এবং ওই গিফট তীর্থ আমাকে দিয়েছিল ওই গানটা। আহারে খোদার বান্দা, আহারে খোদার বান্দা, তার প্রেমে আছো আন্ধা, একদিন তুই হবি আন্ধা, ভাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা। তীর্থ, অল দ্য বেস্ট, তোমার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক গুড উইশেস। নান্দিকারের সকলে তোমার গান দেখছে, ভালো থেকো। আর তারপরে যখন অনেক নাম করবে তখন মঞ্চেও আবার ফিরে এসে গান গেও। অল দ্য বেস্ট। ছোটদা অসাধারণ গাইছে, ছোটদার পারফরমেন্সে আমি ভীষণ খুশি। ছোটদা তুমি চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। ছোটদা যখন আগে আসতো এসে বলতো চল টুকলো খেলতে যাই, এখন ছোটদা এসে বলে চল টুকলো মিউজিক করি। আমার খুব ভালো লাগে জিনিসটা। সেলিব্রিটির পাশে দাঁড়িয়ে আছি, এটা তো ভাবতে পারছি না আমার দাদা, সেটা মানে। তীর্থ, লোকসঙ্গীতে তোর জীবন যাপিত হোক, লোকসঙ্গীতের আঙ্গিকের কথা মনে রেখে তুই গান গেয়ে যা আনন্দে, এটাই হচ্ছে তোর কাছে আমার আশা। নাম ধরিয়া বাজায় বাঁশি, ঘরে রহনো না যায় প্রাণ সখী রে, ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে, ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। তীর্থ যেমন সিম্পল আছে, এরকমই যেন বরাবর থাকে। যখন ওর গায়ে আলো পড়তো না, ও তখন যেমন ছিল, ও আজও তেমনই আছে। যতদিন আমরা আছি অন্তত আমরা দেখি যে সে এইভাবে বেঁচে থাকবে। খুব সহজ সরলভাবে সাধকের মতো জীবনযাপন করে, এটা আমি আশা করব। হয়তো সেদিন থাকবো না, এই পার্থিব শরীর হয়তো থাকবে না, কিন্তু অপার্থিব শরীরেও আমি ওপর থেকে দেখব, আমি ওকে দুহাত ধরে আশীর্বাদ করব। ব্যাস, এটাই আমার তৃপ্তি। বাবা চাইতো একটা জিনিসই, যে আমি যেন একজন ভালো মানুষ হই, আর আমি সারা জীবন চেষ্টা করবো যেন আমি একজন ভালো মানুষ হতে পারি।